ব্যাপার শাহরিয়া, তোকে না আজকে বাসায় তাড়াতাড়ি আসতে বললাম? মা, অফিসে অনেক কাজের চাপ। তোকে আমি 5 দিন আগেই বলে রেখেছিলাম, তাহলে ছুটি নিলি না কেন আজকে? তোর জন্য আর কতক্ষণ অপেক্ষা করব আমরা? হ্যাঁ, আরে মা, কথাটা তো বোঝার চেষ্টা করো। আমি এত কিছু বুঝি না, তুই তাড়াতাড়ি চলে আয়। মা, আমি কথাটা শেষ করার আগেই কেটে দিল। অফিসে বসে নিজের কাজ করছিলাম, তখনই মা ফোন দিয়ে উপরের কথাগুলো বলল। একদিকে অফিসের কাজের চাপ, অন্যদিকে মায়ের ঠ্যাঙ্গানি। কি করব কিছুই বুঝতে পারছি না। মাথাটাই কাজ করা বন্ধ করে দিয়েছি। এত চাপ নিয়ে কি বাসা যায়? না, যাই, স্যারের কাছ থেকে ছুটি নিয়ে আসি। বাসায় যেতেই হবে, না হলে মা রাগ করবে। স্যারের রুমের সামনে এসে, স্যার আসতে পারি? আসো শাহরিয়ার, কি খবর তোমার? এই তো স্যার। তা আমার কাছে কি কারণে? আসলে স্যার, মা ফোন দিয়েছিল, বাসায় ডাকতেছি। ও, ছুটে যাচ্ছ? জি স্যার। অফিসে তো অনেক কাজের চাপ। তারপরও একটু যদি স্যার। তুমি যখন বলছো ঠিক আছে, যাও। ধন্যবাদ স্যার। অফিস থেকে বাসায় আসার পর। অফিস থেকে আসার কি কোনো দরকার ছিল? আমি কি করব মা, অফিসে অনেক কাজের চাপ। রাখ তোর কাজ, নিজের রুমে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে। সেটা না হয় হলাম, কিন্তু তুমি আমাকে এটা বলো তো, এত জরুরি তলব কেন, আর কোথায় যাবা? শাহরিয়ার, আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না, যা বলেছি তাড়াতাড়ি কর। আর হ্যাঁ, পাঞ্জাবি পরবি কিন্তু। পাঞ্জাবি কেন? আবার? ঠিক আছে। রুমে এসে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরতে পরতে ভাবছি মা আমাকে কোথায় নিয়ে যাবে, যার জন্য অফিস থেকে ডেকে নিয়ে আসলো। পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখলাম, না, পাঞ্জাবিতে মোটামুটি ভালোই বানিয়েছি। চুলগুলো ভালো করে স্টাইল করে নিচে মায়ের কাছে আসলাম। আমাকে কেমন লাগছে মা? ভালো। তবে তবে কি? এইদিকে আয় বলছি। হুম পাঞ্জাবি পরেছিস, তার সাথে চুলগুলো স্টাইল করার কি কোনো দরকার ছিল? মায়ের সামনে গিয়ে হাসা বন্ধ কর বেয়াদব। তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। মুচকে হাসি দিয়ে চলো। বাসার বাইরে এসে আমি যখনই বাইকে উঠতে যাব অমনি। কি ব্যাপার, তুই বাইকে উঠতেছিস কেন? কেন, আবার বাইকে করে যাব তাই। বাইকে করে যাব মানে? শয়তান ছেলে, আমি তোর বাইকের পিছনে উঠবো এটা তুই কি করে ভাবলি? হ্যাঁ, কেন, মা গেলে কি হবে? কেন মানে তুই বাইক অনেক জোরে চালাস তাই? যা, বড় গাড়ি বাহির কর। আচ্ছা ঠিক আছে, এত এত রাগ আর কি আছে? অথবা গাড়ি নিয়ে মায়ের বলা ঠিকানায় চলে আসলাম। এটা কার বাসা মা? আর আব্বুর গাড়িটাও দেখি এইখানে আছে। তোর আপু অনেক আগেই এসেছে, এখন কথা কম বলে ভিতরে চল। ভিতরে গেলেই বুঝতে পারবি কার বাসা। বাসার ভিতরে এসে দেখি আব্বু আর আব্বুর বয়স্ক একজন লোক বসে বসে গল্প করছে। সালাম দিবি কিন্তু তোর আঙ্কেলকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি ভালো, আপনি? আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। তা বিআই সাহেব, বৌমাকে নিয়ে আসেন, ছেলে তো এসেই গেছে। হ্যাঁ। আব্বুর মুখে বিআই সাহেব আর বৌমা কথাটা শুনে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। কারণ আমার তো এখনো বিয়ে হয়নি, তাহলে বৌমা কোথায় থেকে আসবে? জানা মতে আমার তো আর কোনো ভাই নেই। এসব চিন্তা করছিলাম, তখন একটা ছোট্ট মেয়ে এসে আমার পাশে বসলো। মেয়েটা দেখে তাকিয়ে আমি হা হয়ে গেলাম, কারণ মেয়েটার চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বয়স 7 থেকে 8 হবে, তাতেই এত পর্দাশীল, মাশাআল্লাহ। মা, কি হচ্ছে এসব? তোমাদের বৌমা কই থেকে আসলো? ফিসফিস করে মায়ের কানে। চুপচাপ থাক, আস্তে আস্তে সব বুঝতে পারবি। মায়ের ধমক শুনে চুপ মেরে গেলাম। কিছুক্ষণ পর একজন মহিলা আর একটা বোরকা পরা মেয়ে নাস্তা নিয়ে আসলো। যে বোরকা পরেছে সে মহিলা নাকি মেয়ে কিছুই বুঝতে পারছি না, কারণ মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ পর্দা করা, শুধু চোখগুলো দেখা যাচ্ছে। চোখগুলো দেখে বুঝতে পারলাম এটা মেয়ে, তবে চোখগুলো দেখতে মাশাআল্লাহ অনেক মায়াবী। ইভামা, শাহরিয়ারকে শরবতটা দে। জি। এভার মুখে যে শব্দটা শুনে আমি অবাক হয়ে গেলাম। এত সুমধুর কণ্ঠ কারো হতে পারে?
আমার তো জানা ছিল না। কিরে, শরবত নিচ্ছিস না কেন? চিন্তায় মগ্ন ছিলাম, মায়ের কথায় হুঁশ ফিরল। তাকে দেখি ইভা আমার সামনে শরবতের গ্লাস ধরে আছে। এটা দেখে তাড়াতাড়ি করে গ্লাসটা ইভার হাত থেকে নিয়ে নিলাম। তাহলে বিআই সাহেব, আগামী মাসে 2 তারিখে বিয়েটা হচ্ছে, কি বলেন? জি। আমরা তাহলে আজকে আসি মানে খাওয়া দাওয়া করবেন, তারপর আপনারা যাবেন। আজকে না বেআইন সাহেবা, অন্য আরেকদিন। এটা কেমন কথা? আজকে আমার একটু তাড়া আছে বিআই সাহেব, আজকে যেতে হবে, অন্য আরেক দিন এসে খাবো। অতঃপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসা চলে আসলাম। এতক্ষণ কি হলো কিছুই বুঝতে পারলাম না। 2 তারিখ কিসের বিয়ে, কার বিয়ে কিছুই বুঝতে পারছি না। মাথাটা কেমন ঝিমঝিম করছে। মা, 2 তারিখে কার বিয়ে? কার মানে তোর বিয়ে? কি, আমার বিয়ে? হ্যাঁ, এসব কি বলছো মা? যা শুনেছিস তাই, এবার সাথে তোর বিয়ে ঠিক করেছি। আমার বিয়ে? অথচ আমি জানি না, এখনো মেয়েকে দেখলামই না, তাতেই বিয়ে? আমি দেখেছি তাতেই হবে, তোকে দেখতে হবে না। আর এবার তোর সামনে বেপরদায় আসবেও না যতক্ষণ না বিয়ে হচ্ছে। তাই বলে না মা, এই বিয়ে আমি করতে পারবো না। কি এত বড় কথা? মা, তুই এতটা খারাপ হয়ে গেছিস, আমার কথার উপর কথা বলিস? মায়ের হাতে চড় খাওয়ার পর গালে হাত দিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছি। বিয়ে নিয়ে যেন আমি আর কোনো প্রকার কথা না শুনতে পাই। এখন নিজের রুমে যা। মায়ের কথা মতো নিজের রুমে এসে বিছানায় ধপাস করে বসে পড়লাম। ভাবতেই পারছে না এরকম একটা মেয়েকে আমাকে বিয়ে করতে হবে। নিজের বউকে নিয়ে কতই না স্বপ্ন দেখেছি। শেষে কি না না না, এই বিয়ে আমাকে যে করে হোক আটকাতে হবে। কিন্তু এর জন্য যে আমাকে মেয়েটার সাথে কথা বলতে হবে। কালকে তো অফিস বন্ধ, তাই কালকেই এই বিষয়টা নিয়ে মেয়েটার সাথে কথা বলতে হবে। সিগারেটটা হাতে নিয়ে বারান্দায় চলে গেলাম। সিগারেটে একটা টান দিচ্ছি আর আকাশের দিকে তাকিয়ে সেই ধোঁয়াগুলো ছেড়ে দিচ্ছি। পরের দিন সেই সকাল থেকে বাইক নিয়ে ইভাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু একবারের জন্যেও ইভাকে দেখতে পেলাম না। হেলমেট মাথায় দিয়ে বাইকে বসে আছি। 30 মিনিট পর একটা বোরকা পরা মেয়ে ইভাদের বাসা থেকে বেরিয়ে আসলো। ভেবে নিলাম এটা ইভা হবে, তাই আমিও আস্তে আস্তে ইভার পিছন পিছন বাইক চালাতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে বাইকটা জোরে টেনে ইভার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার এমন আচমকা দাঁড়িয়ে থাকা দেখে ইভা ভয় পেয়ে গেল। হাতে থাকা ব্যাগটা খামচি মেরে ধরে দাঁড়িয়ে আছে। আমার মাথায় হেলমেট থাকায় আমাকে চিনতে পারছে না। হেলমেটটা খুলে ফেললাম। আমার চেহারাটা দেখে ইভা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আপনি? হে, আমি। আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু সাইডে আসুন। এই বলে ইভার হাতটা ধরে টেনে সাইডে নিয়ে যেতে ধরলাম। কি করছেন কি? আমার হাতটা ছেড়ে দিন। পরপুরুষ হয়ে আপনি এভাবে আমার হাত ধরতে পারেন না, প্লিজ ছেড়ে দিন। ইভার কথা শোনা মাত্রই হাতটা ছেড়ে দিলাম। সরি, আমি বুঝতে পারিনি। তা যে কারণে আপনাকে দাঁড় করালাম সেইটা হলো আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কথাটা শোনা মাত্রই ইভা মাথা তুলে আমার দিকে তাকালো। প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি নিশ্চয়ই ভাবছেন আমি প্রেম করি আর প্রেমিকার জন্যই এমনটা বলছি। আসলে তা না। আমি চেয়েছিলাম আমার বউ আমার মতোই হবে, একটু মডার্ন। কিন্তু আপনি তো পর্দাশীল, তাই আপনার সাথে আমার যায় না। আমি আপনার যোগ্য না। আপনি বরং অন্য একটা ছেলেকে বিয়ে করে নিন, যে কিনা আপনার মতোই ধার্মিক। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আমি তাহলে আসি। বাইকটা নিয়ে এবার সামনে থেকে চলে আসলাম। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরলাম। খাবার টেবিলে কি ব্যাপার মা, আমার প্লেট কোথায়? খাবার টেবিলে এসে দেখি সবার প্লেট আছে, কিন্তু আমারটা নেই। তোর আজকে কোনো খাবার নেই? নেই মানে? আজকে সকালে কোথায় গিয়েছিলি? কেন? যা বলতে বলেছি তাই বল। অফিসের কাজ ছিল, সেখানে গিয়েছিলাম। ভয়ে মিথ্যা কথা বললাম। মিথ্যা কথা? তুই আজকে ইবার সাথে দেখা করতে গিয়েছিলি বিয়েটা ভাঙতে। তোকে বলেছিলাম না এই বিয়েটা হবে, তারপরও কেন গিয়েছিলি? সরি মা। আজকে যে ভুল করেছিস, এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয়। আমি জানতাম তুই এরকম কিছু একটা করবি, তাই তো তোর পিছনে লোক লাগিয়েছি। কখন কি করবি সব খবর আমি পেয়ে যাব। রুমে যা, আমি এখন এই বিষয় নিয়ে ইবার সাথে কথা বলবো। খিদে লাগছে, খাবার খাবো না? এত বড় কাজ করে এসেছিস, আবার খাবার চাচ্ছিস? যা রুমে যা। মায়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে আর 1 মিনিটও দেরি না করে দৌড় দিয়ে রুমে চলে আসলাম। সেই ছোট্টবেলা থেকে আমি মাকে জমের মতো ভয় পাই।
পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। সারাদিন খাই নাই, প্রচুর খিদা লাগছে। রাত 11টা বাজে, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, খিদার কারণে ঘুম আসতেছে না। শেষমেশ উপায় না পেয়ে বিছানা থেকে উঠে চোরের মতো রান্নাঘরে গেলাম। পুরো রান্নাঘর খুঁজে কোনো খাবার পেলাম না, এমনকি বিস্কুটও নেই যে খাবো। হতাশ হয়ে রুমে ফিরে আসতে ধরলাম। হঠাৎ করে কেউ একজন আমার ঘাড়ে হাত দেওয়ায় দাঁড়িয়ে পড়লাম। পিছনে ঘুরে দেখি মা। খুব খিদা লাগছে? হুম। যা টেবিলে বস, আমি খাবার নিয়ে আসতেছি। কিছুক্ষণ টেবিলে বসে থাকার পর মা খাবার নিয়ে আসলো। নে হা কর, আমি খাইয়ে দেই। দরকার নেই। রাগ করিস কেন? হা কর। মায়ের উপর কি রাগ অভিমান করে থাকা যায়? তাই হা করলাম। খাবার খাওয়া শেষে রুমে এসে দিলাম একটা লম্বা ঘুম। দেখতে দেখতে 2 তারিখ চলে আসলো। আমি এখন বিয়ে করতে যাচ্ছি। শত চেষ্টার পরেও বিয়েটা আটকাতে পারলাম না। এভার সাথে ওই দিনের পর থেকে আর কথা বা দেখা কোনটাই হয়নি। বিয়ে বাড়িতে এসেই আমি অনেকটাই অবাক হয়ে গেলাম। ভেবেছিলাম আজকে হয়তো বা ইভাকে দেখতে পারবো, কিন্তু না, ইভা আজকেও বোরকা পরে আছে। শুধু চোখগুলো দেখা যাচ্ছে। আমাকে দেখা মাত্রই চোখটা নামিয়ে নিল। কি রে ভাই, তোর হবু বউ কোথায়? আছে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। ওই যে বোরকা পরা মেয়েটা আছে না, হুম। ওইটাই আমার হবু বউ। কি? হুম। তুই আর ওই মেয়েটা কেমনে কি? সবকিছু মা করেছি, আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হচ্ছে। তুই খুশি নাই বিয়েতে? না, এতক্ষণ থেকে আমার চেহারার এক্সপ্রেশন দেখে এটুকুই বুঝতে পারিস নাই? হ্যাঁ বুঝতে পেরেছি, তবে হালকা। কিন্তু তুই খুশি না কেন এই বিয়েতে? আরে ভাই, দেখিস না কেমন বিয়ের মধ্যেও বোরকা পরে আছে। তাতে কি? ওর সাথে কি আমার যায়? ভাবছিলাম আমার বউ একটু মডার্ন টাইপের হবে। তাতে কি? তোর তো ভাগ্য ভালো, এরকম একটা মেয়েকে জীবন সাথী হিসেবে ভাবি। আর তুই কিনা মডার্ন বউ নিয়ে ভাবছিস? মাথা থেকে এসব আজে বাজে ভাবনা ঝেড়ে ফেলে দে। এইরকম মেয়েকে বিয়ে করতে হলে ইহকাল পরকাল দুটাই সুখ পাবি। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। গাড়িতে বসে আছি, গন্তব্য আমার বাসা। আমার পাশে ইভা বসে বসে কান্না করছে। 1 ঘন্টা থেকে কান্না করেই যাচ্ছে, তো যাচ্ছে, থামাবার কোনো নামগন্ধই নেই। বিরক্ত লাগছে আমার। কান্না থামাবেন কি আপনি? আমার ধমক শোনা মাত্র ইভা চটকে উঠলো, সাথে সাথে কান্না থামিয়ে দিল। হে, এইভাবে থাকবেন, এত কান্না করার কি আছে? রাত বাজে 11টা। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছি আর আমার ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা ভাবনা করছি। কেমনে আমি ইভার সাথে বাকিটা জীবন অতিবাহিত করব? ইভাকে এত করে বললাম বিয়েটা ভাঙতে, কিন্তু সে কি করলো? এর শাস্তি তো ওকে পেতেই হবে। এত সহজে মেনে নিচ্ছে না ওকে। ছাদে